তো আগের এপিসোডে দেখছিলাম ফাইনালি ইশিদা জিরোকে হারিয়ে দেয়, অন্যদিকে ইচিগো আর গানজুকে কিছু শিনিগামি ঘিরে ফেলে। তখন সেখানে চাঁদ এসে একটা ব্লাস্ট করে আর এই সুযোগে ইচিগো আর গানজু সেখান থেকে হানাতারুকে সঙ্গে নিয়ে পালিয়ে যায় এবং শেষে হানাতারু গানজু আর ইচিগোকে বলে যে রুকিয়ার কাছে পৌঁছানোর জন্য ও একটা গোপন রাস্তা জানে। এপিসোডের শুরুতে আমরা দেখতে পারি হানাতারু গানজু আর ইচিগোকে সিরিটের নিচ দিয়ে যে ড্রেনের রাস্তা আছে ওইখান দিয়ে নিয়ে যাচ্ছিল। গানজু বলে যে ও কখনো ভাবে নাই এরকম রাস্তা দিয়ে ও যাবে। হানাতারু বলে যে এই রাস্তা পুরো সেরেটের মধ্যে আছে, যেই কারণে ওরা এই রাস্তা দিয়ে যে কোনো জায়গায় পৌঁছাইতে পারে। গানজু জিজ্ঞাসা করে এই রাস্তা সম্পর্কে কি আর কেউ জানে না, কারণ ওরা সাধারণ একটা টাইল সরাইয়ে এইখানে আসছে। হানাতারু বলে যে জানে সবাই, তবে মনে হয় না ওরা আমাদেরকে এখানে ধরতে পারবে। ইচিগো জিজ্ঞাসা করে কিন্তু কেন? হানাতারু বলে যে কারণ এই রাস্তা শুধু স্কোয়াড 4 এর যে মেম্বাররা আছে ওরাই ভালো করে চিনে, কারণ ওদেরকে এই রাস্তা পরিষ্কার করতে হয়। যেহেতু ওরা সবচেয়ে দুর্বল স্কোয়াড, এই জন্য ওদেরকে এইসব ছোটখাটো কাজ করতে হয়। গানজু বলে স্কোয়াড 4 এর জন্য ওর খুব কষ্ট লাগতেছে। এরপরে ইচিগো সিরিয়াস হয়ে জিজ্ঞাসা করে হানাতারু, আমরা তো তোমাদের এনিমি, কিন্তু তারপরও তুমি কোনো কারণ ছাড়াই আমাদেরকে সাহায্য কেন করতেছো, সত্যি করে বলো। হানাতারু বলে যে রুকিয়ার কাছ থেকে ও ইচিগো সম্পর্কে অনেক কিছু জানতে পারছে আর অনুরোধ করে যে প্লিজ রুকিয়াকে বাঁচিয়ে নাও। সিন শিফট হয় আর আমরা একটা লোককে সব লেফটেন্যান্টের কাছে রিপোর্ট করতে দেখি, যে সবাইকে জানায় যে 11 নম্বর স্কোয়াডের 3 নম্বর পজিশনে ইকাকে মাদারামে এবং 5 নম্বর পজিশনের ইউমিচিকা দুইজনে খুবই বাজে ইনজার্ড হয়েছে, যে কারণে এদেরকে ফ্রন্ট লাইন থেকে সরাই দেওয়া হয়েছে। এইটা শুনে সবাই অবাক হয়ে যায় যে মাত্র কয়েক ঘন্টার ভিতরে ওরা এত কিছু কেমনে করে ফেলছে। লোকটা আরো জানায় যে এদের মধ্যে 3 জন রোয়েকাকে শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে 2 জন স্কোয়াড 4 এর একজন মেম্বারকে হোস্টেজ বানায় রাখছে। আর আমরা যতদূর জানতে পারছি তাকে নিয়ে ওরা আমাদের এই দিকেই আসতেছে, যদিও কিছু সময় ধরে আমরা ওদের স্পিরিচুয়াল প্রেসার ফিল করতে পারতাছি না, সেই জন্য আমরা এক্স্যাক্টলি বলতে পারতেছি না ওরা কোথায় আছে। এইসব শুনে রেঞ্জি ইচিগোর কথা চিন্তা করে আরো বুঝতে পারে হয়তো বা ইচিগো রুকিয়াকে বাঁচানোর জন্য আসছে। আর একজন জানায় যে ওর স্কোয়াডের 4th মেম্বার জিরোবো এখনো রিপোর্ট করে নাই, সম্ভবত জিরোবো হেরে গেছে। আর একজন বলে যে জিদানবো ছোট ভাই জিরাবো। এর মধ্যে হিনামুরি খেয়াল করে যে রেঞ্জি ওইখান থেকে অলরেডি বের হয়ে গেছে। অন্যদিকে হানাতারু ইচিগো আর গানজুকে জানায় যে রুকিয়াকে সিঙ্গাইকিউতে পাঠানোর আগে স্কোয়াড 6 এর সেলে রাখা হয়েছিল আর আমাকে ওই সেল পরিষ্কার রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। সত্যি বলতে প্রথম দিকে আমি ভয় পাচ্ছিলাম, কেননা রুকিয়া একজন নোবেল ফ্যামিলি থেকে, কিন্তু আমি যতটা ভাবছিলাম রুকিয়া তার থেকে অনেক কাইন্ড ছিল, যে কারণে আস্তে আস্তে আমার ওইখানে যাইতে আরো ভালো লাগতে শুরু করে। আর ধীরে ধীরে রুকিয়া আমাকে মানুষের দুনিয়া সম্পর্কে অনেক কিছু বলে, আরো সবসময় তোমার বিষয়ে কথা বলতো। কিন্তু ওর এইটা ভেবে খারাপ লাগে যে ওর কারণে তোমার পুরো লক্ষ্য বদলে গেছে আর এক সময় তোমাকে মেরে ফেলার আদেশ আসে। রেঞ্জি বলে যে রুকিয়া আসলেই অসাধারণ একজন সোল রিপার। ইচিগো বলে যে হ্যাঁ, আর এই কারণেই তো ওকে বাঁচানোর জন্য এখানে আসছি। এরপরে ইচিগো উঠে এখান থেকে যাওয়া শুরু করে, ওরা দুইজনও ওর পিছনে পিছনে যাইতে শুরু করে। ইচিগো মনে মনে রুকিয়ার সাথে কাটানো সময়গুলো মনে করতে থাকে আর মনে মনে বলে যে আমি তোমাকে মরতে দিব না রুকিয়া। কিছুক্ষণ পরে ওরা একটা জায়গা দিয়ে বের হয় যেখানে একটু ধোয়া ধোয়া ছিল। হানাতারু ইশারা করে দেখায় যে ওইটা হচ্ছে সিঙ্গাইকিউ, যেখানে রুকিয়াকে রাখা হয়েছে। এরা ওইদিকে আগাইতে যাবে, ঠিক তখনই ইচিগো দাঁড়ায় পড়ে আর বলে যে আমাদের সামনে কেউ আছে। আর ধোয়া হালকা সরে যাওয়ার পরে সবাই দেখতে পারে সিঁড়ির উপরে রেঞ্জি দাঁড়ায় আছে। রেঞ্জি বলে যে অনেক সময় পরে, আমাকে মনে আছে তো? ইচিগো বলে তোমাকে ভুলতে তো চাইছিলাম, বাট তোমাকে এখনো অনেক কিছু ফিরিয়ে দেওয়ার আছে। আবার আয় রেঞ্জি। রেঞ্জি আগাইতে শুরু করে আর বলে যে ওয়াও, আমার নামও তোমার মনে আছে। গানজু জিজ্ঞাসা করে এ আবার কে, কারণ এর স্পিরিচুয়াল পাওয়ার অন্যদের তুলনায় অনেক বেশি মনে হচ্ছে। হানাতারু ভয় পেয়ে যায় আর বলে যে এ হচ্ছে আবার আয় রেঞ্জি, স্কোয়াড 6 এর লেফটেন্যান্ট। লেফটেন্যান্ট শুনে গানজুও ভয় পেয়ে যায়। রেঞ্জি বলে আমি ভেবেছিলাম ক্যাপ্টেন কুচুকির অ্যাটাকের পরে তুমি মারা যাবা। ইচিগো রেঞ্জির দিকে আগাইতে শুরু করে। রেঞ্জি বলে আমি জানি না তুমি কিভাবে বেঁচে গেছো, তবে তোমার দৌড় এই পর্যন্তই ছিল। আমি যেমনটা বলছিলাম যে রুকিয়ার পাওয়ার চুরি করছে, তাকে আমি মেরে ফেলবো। এইটা বলে রেঞ্জি নিজের জাম্পাক্তু বের করে। ইচিগো নিজের জাম্পাক্তু বের করতে শুরু করে আর বলে যে তুমি এটা কিভাবে বলতে পারো, যেইখানে তুমি ওরে মারার জন্য এখানে নিয়ে আসছো। এরপরে এদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পারি কেনপাচিকে। কেনপাচি বলে ওদের ফাইট শুরু হয়ে গেছে আর এইবার ওর অপোনেন্ট আবার রেঞ্জি। ও আগেই 3 নাম্বার পজিশনের ইকাকুকে হারাই দিছে। ভালোই হবে এইবার যদি একজন লেফটেন্যান্টকে হারাইতে পারে, তাহলে ওর সঙ্গে ফাইট করে আমি মজা পাবো। ইয়াচিরো বলে কিন্তু কেনপা, তুমি তো কারো স্পিরিচুয়াল প্রেসার ফিল করতে পারো না, তাহলে কিভাবে বুঝলা? কেনপাচি হাসি দিয়ে বলে যে কারণ আমি স্ট্রং। অন্যদিকে আমরা 3 জন সোল রিপারকে দেখতে পারি যারা রোয়াকারদের নিয়ে কথা বলতেছিল। তখনই সামনে থেকে আরো একটা সোল রিপার এসে ওদেরকে ইশারা করে বলে
যে এইদিকে 7 নাম্বার স্কোয়াডের জিরাবোকে আহত অবস্থায় পাওয়া গেছে। যেইটা শুনে ওই 3 সোল রিপার ওইদিকে যাইতে শুরু করে। একটু পর পাশ থেকে অরিহিমে আর ইশিদা বের হয়ে আসে। ইশিদা বলে মনে হয় ইচিগো আর বাকি সবাই অনেক হাঙ্গামা করতেছে, যার ফলে সিকিউরিটি বেড়েই চলেছে। এর মধ্যেই ইশিদা ইচিগো আর রেঞ্জির স্পিরিচুয়াল প্রেশার ফিল করতে পারে আর বলে যে এইবার ইচিগো অনেক টাফ অপোনেন্ট পাইছে। চাঁদও এদের স্পিরিচুয়াল প্রেশার ফিল করতে পারে আরো টেনশনে ওইদিকে দৌড়াইতে শুরু করে যে আমাকে তাড়াতাড়ি পৌঁছাইতে হবে। সিন আবারও শিফট হয় ইচিগোদের দিকে, যেখানে ইচিগো আর রেঞ্জি ফাইট করতেছিল। গানজো ওদেরকে দেখে বলে যে ইচিগো যতই পাওয়ারফুল হোক না কেন একজন লেফটেন্যান্টের সাথে কখনোই পারবে না। হানাতারও বলে যে ভালো করে দেখো, ও লিউটেন্যান্ট রেঞ্জিকে খুব ভালোভাবে টক্কর দিতেছে। ফাইটের মধ্যে রেঞ্জি ইচিগোকে জিজ্ঞাসা করে যে তুমি রুকিয়াকে কিভাবে বাঁচাবা, তোমার প্ল্যান কি? ইচিগো বুঝতে পারতেছিল না কি বলতেছে। রেঞ্জি বলে যদি তুমি আমাকে এখানে হারিয়েও দাও, তারপরও 11 জন লিউটেন্যান্ট রয়েছে, তাদের উপরে ক্যাপ্টেন রয়েছে, তুমি সবাইকে হারিয়ে রুকিয়াকে কখনোই বাঁচাইতে পারবা না। ইচিগো বলে যে তাতে কিছু আসে যায় না যে কতজন লিউটেন্যান্ট আর কতজন ক্যাপ্টেন রয়েছে, যারা আমার রাস্তায় আসবে আমি তাদের সবাইকে হারিয়ে দিব। রেঞ্জি বলে তোমার এত কনফিডেন্স কোত্থেকে আসে ভাই, তোমার জাম্পাক তো বড় হয়ে গেছে দেখে ভাইবো না যে তুমি পাওয়ারফুল হয়ে গেছো। এইটা বলে রেঞ্জি ইচিগোকে পিছনে ধাক্কা দেয় আর নিজের জাম্পাক্তুর নাম ধরে ডাক দেয় রোর জাবিমারু। সাথে সাথে ওর জাম্পাক্তুর শেপ চেঞ্জ হয়ে যায় আর রেঞ্জি সেইটা দিয়ে অ্যাটাক করে দেয়। ইচিগো ওইটা ব্লক করার চেষ্টা করে কিন্তু পারে না আর সরাসরি দেয়ালের ভিতরে ঢুকে যায়। রেঞ্জি বলে শুধুমাত্র একবার ফাইট করে তুমি ভাবছো যে তুমি অনেক পাওয়ারফুল হয়ে গেছো, তোমারে আমি কিছু বলি। রেঞ্জি জানায় যখন কোনো লিউটেন্যান্ট বা ক্যাপ্টেন বাইরের দুনিয়ায় যায় অর্থাৎ মানুষের দুনিয়াতে যায় তখন তাদের পাওয়ারকে সিল করে দেয়া হয়, মানে পুরো পাওয়ার তারা ব্যবহার করতে পারে না। আর এটা করা হয় যাতে এদের পাওয়ারের কারণে হিউম্যান ওয়ার্ল্ডে কোনো ইফেক্ট না পড়ে। রেঞ্জি বলে এখন আমি আগের তুলনায় 5 গুণ বেশি শক্তিশালী, তাই তুমি যতই পাওয়ারফুল হও না কেন তুমি কখনোই আমারে হারাইতে পারবে না। ইচিগো সেই ভাঙা দেয়ালের ওইখান থেকে বের হয়ে আসে আর বলে যে তার মানে এখন পর্যন্ত এইটা তোমার বেস্ট অ্যাটাক ছিল। সত্যি বলতে এইটাতে আমার কিছুই হয় নাই, আমার মনে হচ্ছে তোমার মতন 11 জনরে আমি হ্যান্ডেল করতে পারবো। যেটা শুনে রেঞ্জি একটা হাসি দেয় আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। আর একটা জিনিস হলো গাইস, তোমরা যদি ভিতরের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তোমাদের, যে জায়গাটা তোমরা বুঝো নাই, মানে আমি এটা বলতেছি অনেকে হয়তো অনেক জায়গা বুঝে না যে এটা কেন হইলো বা কে হইলো, আই মিন যেগুলো ব্যাক স্টোরি টাইপের, মানে যেগুলো এখন পর্যন্ত এপিসোডে জানানো হয় নাই বাট পরবর্তীতে জানানো হবে, মানে ইচ্ছা করেই ওইটারে রহস্য বানায় রাখা হয়েছে, এই টাইপের জিনিসগুলো আমি তোমাদেরকে রিপ্লে করব না। বাট কোনো জিনিস যেগুলো এপিসোডে জানাই দেওয়া হয়েছে বাট তোমরা বুঝতে পারো না আমার এক্সপ্লেন, সেগুলো তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, তাহলে আমি তোমাদেরকে খুব ভালোভাবে এক্সপ্লেন করে দিব, প্যারা নাই ভাই। আর একটা জিনিস হলো তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে ভাই এত লেট হয় কেন, তো লেট হওয়ার অনেকগুলা কারণ আছে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হইতেছে আমার একটা চ্যানেল না আরো কয়েকটা চ্যানেল আছে। তো বুঝতে পারতেছো আমি যদি একটা চ্যানেলের জন্য 2-3 দিন করেও সময় নেই তারপরও কিন্তু অনেক লেট হয়ে যায়, বাট তারপর আমি চেষ্টা করি যত দ্রুত সম্ভব ভিডিওগুলো নিয়ে আসার। আর এই জন্য তোমাদের সাপোর্টও আছে আমি জানি ভাই, এই সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আসলে শেষ করতে পারবো না যে রেগুলার না হওয়ার পরেও তোমরা আমার এইভাবে সাপোর্ট করতেছো। অ্যান্ড তোমাদের অনেকের মনে চিন্তা থাকতে পারে যে ভাই আপনি শেষ করবেন কিনা, মাঝখানে ছেড়ে দিবেন কিনা। তো একটা জিনিস গ্যারান্টি দেই, যদি আমি ইউটিউবিং পুরোপুরিভাবে না ছেড়ে দেই তাহলে এই দুইটা চলতেই থাকবে। আবার অনেক সময় আমি নতুন যে অ্যানিমেগুলো আসে ওইগুলো আমি এক্সপ্লেন করার চেষ্টা করি, বাট আমি জানি না সমস্যা কি, হয়তোবা আমার কোনো প্রবলেম আছে, আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পারি না। সো নতুন এনিমিগুলো দেখা যায় যে অন্য চ্যানেলগুলো যেহেতু এক্সপ্লেন করে সো ওরা আগে আগে ভিউ পেয়ে যায়, আমারটা ওইভাবে ভিউ আসে না, সেই জন্য আমার ছেড়ে দিতে হয়। যেমন আমি হচ্ছে তোমার স্লো লেভেলিং সহ অনেকগুলা এনিমি কিন্তু আমি চালু করছিলাম, ওইগুলো ছেড়ে দিতে হয়েছে জাস্ট যখন দেখছি যে ভাই সেম জিনিস করেও আমি ভিউ পাচ্ছি না, তখন ওইগুলো ছেড়ে দিতে হয়। সো এই টাইপ যেহেতু হচ্ছে না আমার ব্লিচের ক্ষেত্রে বা ওয়ান পিসের ক্ষেত্রে, সো এইটা দুইটা চলতেই থাকবে, প্যারা হবে না। বাট যদি কখনো আমি নতুন অ্যানিমে এক্সপ্লেন করি সেইটা এই দুইটার পাশাপাশি চলবে, এমন না যে আমি এই দুইটা ছেড়ে দিয়ে ওইটা করবো। সো প্যারা নাই ভাই। তো আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো সবাই, বাই বাই।